আমার না আজ ফিরতে বেশ রাত হবে পায়েল। ওই যে সুদীপদা, আমাদের অফিসের সিনিয়র, ওনার মেয়ের আজ 1 বছরের জন্মদিন। ওখানেই যাব, সব বন্ধুরা একসাথে থাকবো। তাই ফিরতে কটা বাজবে ঠিক নেই। অফিস যাওয়ার আগে সুমিত আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে কথাটা বলল। পায়েল তখন খাটের ওপর সুমিতের অফিসের ব্যাগটা গুছিয়ে রাখছিল। সুমিতের কথা শুনে ও হাতটা থামালো, একটু ইতস্তত করে বলল, সুদীপদা তো সেদিন বাড়ি এসে আমাদের দুজনকেই যেতে বলেছিলেন। আমি তাহলে তৈরি হয়ে থাকব? সুমিত চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে পায়েলের দিকে ঘুরল। ওর চোখে মুখে একটা অস্বস্তি। পায়েলকে ওপর নিচ এক ঝলক দেখে নিয়ে একটু নিচু গলায় বলল, আরে তুমি ওখানে গিয়ে কি করবে বলো তো? অফিসের সব বড় বড় সাহেবরা আসবে। ওনাদের ঘরের মেয়েরা সব কীরকম মডার্ন, সারাক্ষণ ইংরেজিতে কথা বলে। তুমি তো সব বোঝো না। গিয়ে এক কোণে চুপচাপ বসে থাকবে। তার চেয়ে বরং তুমি বাড়িতেই থাকো। মা বাবারও শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, কখন কি হবে বলা যায় না। তার চেয়ে তুমি বাড়িতেই থাকো। পায়েলের হাত থেকে সুমিতের ওয়াটার বোতলটা প্রায় পড়েই যাচ্ছিল। ও কোনো মতে সেটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল। এই প্রথম নয়, গত 3 বছরে এরকম বহুবার হয়েছে। সুমিতের বন্ধুদের আড্ডা হোক বা অফিসের কোনো অনুষ্ঠান, সব জায়গাতেই সুমিত ওকে এভাবে বাড়িতে রেখে যায়। প্রথম প্রথম পায়েল ভাবত সত্যিই হয়তো সুমিত ওর সুবিধার কথাই ভাবছে, কিন্তু আস্তে আস্তে ও আসল সত্যিটা বুঝে গেছে। ও ইংরেজি বলতে পারে না, নামি দামি ব্র্যান্ডের পোশাক পরে কায়দা করতে পারে না। তাই সুমিত ওকে সবার সামনে নিয়ে যেতে লজ্জা পায়। সুমিতের চোখে ও বড্ড ব্যাকডেটেড আর আনস্মার্ট। পায়েল আর কোনো তর্ক করল না, শুধু খাটের ওপর থেকে ব্যাগটা তুলে সুমিতের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ব্যাগ। সুমিত ব্যাগটা নিয়ে একবার পায়েলের মুখের দিকে তাকালো। পায়েলের মুখটা একদম শান্ত, সেখানে কোনো রাগ বা অভিমানের চিহ্ন নেই। সুমিত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। রাত 11:30 নাগাদ সুমিত যখন বাড়ি ফিরল, সারা বাড়ি নিঝুম। কলিং বেলের আওয়াজে পায়েল এসে দরজা খুলে দিল। সুমিত ঘরে ঢুকে জুতোটা খুলতে খুলতে বেশ চনমনে গলায় বলল, উফ, পার্টিটা যা দারুণ হলো না। সুদীপদার ওয়াইফ কি সুন্দর করে সবার সাথে কথা বলছিল জানো, কি স্মার্ট। তোমাকে যে নিয়ে যাইনি ভালোই করেছি। তুমি থাকলে এই রাত অবধি ওখানকার হইচই সহ্য করতে পারতে না, বোর হতে। পায়েল দরজাটা লক করে সুমিতের পেছনে পেছনে ঘরে এলো। তারপর ধীর গলায় বলল, দরজাটা বন্ধ করে লাইটটা নিভিয়ে দিও, আমি শুলাম। সুমিত একটু অবাক হলো। অন্য সময় ও কোনো পার্টি থেকে বাড়ি ফিরলে পায়েল হাজারটা প্রশ্ন করে, কি খেলে, কেমন মজা হলো, কে কি পড়লো। আজও একদম চুপচাপ বিছানায় গিয়ে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। সুমিত ভাবল হয়তো পায়েলের ঘুম পাচ্ছে, তাই আর মাথা ঘামালো না। কিন্তু পরদিন সকাল থেকেই সুমিত একটা অদ্ভুত তফাৎ খেয়াল করল। রোজ সুমিত ঘুম থেকে ওঠার আগেই পায়েল ওর চা, খবরের কাগজ আর ধোয়া জামা কাপড় রেডি করে রাখে। আজ সুমিত ড্রয়িং রুমে গিয়ে দেখল টেবিলের ওপর চা ঢাকা দেয়া আছে ঠিকই, কিন্তু খবরের কাগজটা এখনও বাইরেই পড়ে। আর পায়েল রান্নাঘরে মায়ের জন্য ওটসের খিচুড়ি বানাচ্ছে। সুমিত রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। পায়েল,
আমার কটনের প্যান্টটা কোথায় রেখেছো? পাচ্ছি না তো। পায়েল কড়াই থেকে চোখ না তুলেই বলল, আলমারির উপরের তাকেই গোছানো আছে, ভালো করে দেখো, পেয়ে যাবে। সুমিত একটু দমে গেল। অন্যদিন পায়েল নিজেই রান্না ফেলে ছুটে গিয়ে জামা কাপড় বের করে দিত। আজও নিজের জায়গা থেকে নড়লই না। সুমিত নিজেই গিয়ে প্যান্টটা খুঁজে নিল। অফিস যাওয়ার সময় সুমিত দেখল ওর রুমাল আর মানিব্যাগটা খাটের ওপর পড়ে আছে। রোজ পায়েল এগুলো ওর হাতে তুলে দেয়। সুমিত ব্যাগটা কাঁধে নিয়ে বলল, পায়েল, আসছি। রুমালটা টেবিলে রাখলেই পারতে, খাটের ওপর পড়ে আছে। পায়েল তখন ঘর মুছছিল। ও সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত মুখে বলল, তোমার জিনিস তুমি পকেটে পুরে নিলেই পারো সুমিত, আমি তো আর অফিসে যাচ্ছি না। সুমিত হাঁ করে পায়েলের দিকে তাকিয়ে রইল। পায়েলের গলার আওয়াজে কোনো রাগ ছিল না, ঝগড়া করার কোনো মানসিকতাও ছিল না। একদম সাধারণ একটা কথা। কিন্তু সুমিতের মনে হলো পায়েলের এই শান্ত রূপটা যেন চেনা পায়েলের চেয়ে অনেক বেশি অচেনা। ও আর কিছু না বলে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দিনগুলো নিজের নিয়মেই কাটছিল। সুমিতের প্রথম প্রথম পায়েলের এই বদলে যাওয়াটা নিয়ে একটু খটকা লাগলেও আস্তে আস্তে ও অভ্যস্ত হয়ে গেল। ও ভাবল, যাক বাবা, ঝুটঝামেলা তো নেই। পায়েল আর কোথাও যাওয়ার জন্য বায়না ধরে না, বন্ধু বান্ধবদের নিয়ে খোঁচায় না, নিজের মতো থাকে। সুমিতও নিজের অফিস পার্টি আর বন্ধুদের আড্ডা নিয়ে মেতে রইল। কিন্তু পায়েল এই শান্ত হয়ে যাওয়ার আড়ালে নিজেকে অন্যভাবে তৈরি করছিল। সংসারের খুঁটিনাটি কাজ যা ও আগে একদম নিখুঁতভাবে একা হাতে করত, যেমন সুমিতের জুতো পালিশ করা, ওর জামার বোতাম ছিঁড়ে গেলে তক্ষুনি সেলাই করে দেয়া, বা সুমিত অফিস থেকে ফেরার ঠিক 10 মিনিট আগে গরম গরম টিফিন তৈরি করা, সেসব ও আস্তে আস্তে কমিয়ে দিল। ও নিজের জন্য সময় বের করতে শুরু করলো। একদিন দুপুরে শাশুড়িমা ঘুমিয়ে পড়ার পর পায়েল আলমারির একদম নিচের তাক থেকে একটা পুরনো প্লাস্টিকের বাক্স বের করলো। ওটার ভেতরে একটা মরচে ধরা কাঁচি, কয়েকটা সুতোর রিল আর একটা পুরনো সেলাইয়ের বই ছিল। বিয়ের আগে পায়েল বেশ ভালোই সেলাইয়ের কাজ জানত। ব্লাউজ আর কুর্তি কাটিংয়ে ওর হাত খুব ভালো ছিল। কিন্তু এই বছরে সুমিত আর এই সংসারের চক্করে ওসব সুতো ছুঁচের কথা ও ভুলেই গিয়েছিল। পায়েল বাক্সটা নিয়ে এসে বারান্দায় বসলো। একটা পুরনো সুতির শাড়ি বিছিয়ে ও বুকলেট দেখে মাপজোক করতে লাগলো। ঠিক তখনই শাশুড়িমা ঘর থেকে বেরোলেন। পায়েলের কাণ্ড দেখে উনি একটু অবাক হয়ে বললেন, কি করছো বৌমা? দুপুরবেলা ওসব কি ছড়াতে বসেছ? পায়েল মুখ তুলে হাসল, বলল, মা, ভাবছি একটা দর্জির দোকানে যাব। পাড়ার ওই মোড়ের মাথাটায় যে রমাদির দোকানটা আছে না, ওখানে গিয়ে একটু খোঁজ নেব। শাশুড়ি মা কপালে হাত ঠেকিয়ে বললেন, দর্জির দোকান কেন? আবার নতুন জামা বানাবে? পায়েল বলল, না মা, নিজের জন্য নয়। রমাদি একা হাতে অত ব্লাউজ চুড়িদার বানাতে পারে না, একজন লোক খুঁজছিল। আমি ভাবছি ওখানে গিয়ে 2-1 ঘন্টা কাজ করব। হাতটা তো তৈরিই আছে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে পায়েলের মুখের দিকে তাকিয়ে রইলেন। পায়েলের চোখে একটা জেদ দেখতে পেলেন উনি। তিনি আর বাধা দিলেন না, শুধু বললেন, সংসারের কাজ সামলে করতে পারলে করো, সুমিত যেন আবার অশান্তি না করে। পায়েল মনে মনে হাসল। সুমিতের অশান্তি করার মতো সময় কোথায়?
ও তো নিজের দুনিয়াতেই ব্যস্ত। পরের সপ্তাহ থেকেই পায়েলের রুটিন বদলে গেল। দুপুর 2টো থেকে বিকেল 4টে এই সময়টা ও রমাদির দোকানে গিয়ে বসতো। প্রথম প্রথম হাতটা একটু কাঁপছিল, কিন্তু কদিনের মধ্যেই ও রমাদির দোকানের সবচেয়ে ফিনিশিং কাজ করা কারিগর হয়ে উঠল। রমাদি খুশি হয়ে ওকে প্রথম মাসের শেষে কিছু টাকা হাতে দিল। টাকাটা হাতে নিয়ে পায়েলের চোখের কোণটা কেন জানি একটু ভিজে উঠেছিল। বিয়ের পর এই প্রথম ওর নিজের উপার্জনের টাকা ছুঁল। সুমিত ওকে প্রতি মাসে খরচের জন্য টাকা দিত ঠিকই, কিন্তু সেটার হিসেব দিতে হতো। আর এই টাকাটা একদম ওর নিজের। টাকাটা পেয়ে পায়েল প্রথম যে কাজটা করলো সেটা হলো একা একা বাজারে যাওয়া। আগে ও সুমিত ছাড়া কখনো বড় বাজারে বা শপিং মলে যেত না। সুমিতই ওকে সঙ্গে করে নিয়ে যেত। আজও একাই রিক্সা ডেকে বড় বাজারে গেল। নিজের জন্য একটা সুন্দর তাঁতের শাড়ি কিনল, আর শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি। সেদিন সন্ধ্যায় সুমিত যখন বাড়ি ফিরল, ও ড্রয়িং রুমে পা রাখতেই পায়েলের পরনের নতুন শাড়িটার দিকে চোখ গেল। পায়েল তখন চা খাচ্ছিল। সুমিত ব্যাগটা সোফায় রেখে বলল, কি ব্যাপার পায়েল, এই শাড়িটা তো আগে দেখিনি, তুমি কিনলে নাকি? মা টাকা দিয়েছিল? পায়েল চায়ের কাপে একটা চুমুক দিয়ে খুব সাধারণভাবে বলল, না, মা দেয়নি, আমি নিজেই কিনেছি। সুমিত একটু হাসল, যেন রসিকতা শুনল। তুমি কিনেছো মানে? তোমার কাছে টাকা কোথায়? আমার দেয়া জমানো টাকা থেকে নাকি? পায়েল কাপটা টেবিলে নামিয়ে রেখে সুমিতের চোখের দিকে তাকালো। ওর চোখে এখন একটা স্পষ্ট আত্মবিশ্বাস। ও বলল, না সুমিত, তোমার টাকা থেকে নয়। মোড়ের মাথায় রমাদির দোকানে আমি বিকেলে সেলাইয়ের কাজ করছি গত 1 মাস ধরে। এটা আমার নিজের রোজগারের টাকায় কেনা। সুমিত একদম থমকে গেল। ও ভাবতেই পারেনি যে ওর 4 দেয়ালের ভেতরের আনস্মার্ট বউটা বাড়ি থেকে বেরোচ্ছে, কাজ করছে এবং টাকাও রোজগার করছে। সুমিতের অহংকারে কোথায় যেন একটা বড় ধাক্কা লাগলো। ও গলার স্বরটা একটু চড়িয়ে বলল, তুমি দর্জির দোকানে কাজ করছো? পাড়ার লোকে শুনলে কি বলবে পায়েল? আমার কি মাইনে কম যে তোমাকে বাইরে গিয়ে সেলাইয়ের কাজ করতে হবে? এই সংসারে কিসের অভাব তোমার? পায়েল একটুও উত্তেজিত হলো না। ও সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের জানলার দিকে তাকালো। বাইরে তখন সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। ও বলল, সংসারে কিসের অভাব সেটা তো তুমি ভালোই জানো সুমিত। আর লোকলজ্জা, তুমি তো আমাকে কোথাও সাথে করেই নিয়ে যাও না। পাড়ার লোক বা তোমার বন্ধুরা তো জানেই না যে তোমার একটা বউ আছে, তাহলে আর লজ্জা কিসের? সুমিতের মুখটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। ও আর কোনো কথা খুঁজে পেল না। পায়েল সুমিতের পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে চলে গেল রাতের রুটি করতে। সুমিত ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে রইল। আর ওর মনে হতে লাগলো পায়েলের এই স্বাবলম্বী হয়ে ওঠার দূরত্বটা ও হয়তো আর কোনো দিনও পার করতে পারবে না। সুমিত ভেবেছিল পায়েলের এই সেলাইয়ের কাজ করাটা হয়তো কয়েকদিনের একটা শখ, 2-4টে টাকা হাতে পেলেই শখ মিটে যাবে, তারপর আবার যেকে সেই। কিন্তু ওর ধারণাটা একদম ভুল ছিল। পায়েল যেন দিন দিন আরও বেশি নিজের মধ্যে মগ্ন হয়ে যেতে লাগলো। রোজ বিকেলে নিয়ম করে ও রমাদির দোকানে যেত। এখন আর ও শুধু সাধারণ ব্লাউজ বা চুড়িদার বানাতো না, ইউটিউব দেখে নানা রকম নতুন ডিজাইনের কাটিং শিখছিল। পায়েলের হাতের কাজ
এত সূক্ষ্ম আর সুন্দর ছিল যে পাড়ার মেয়েরা থেকে শুরু করে একটু বয়স্ক মহিলারাও লাইনে দাঁড়িয়ে পায়েলের থেকে জামা কাপড় বানাতে চাইতো। রমাদি পায়েলের এই গুণ দেখে ওর পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিল। এরই মধ্যে একদিন সুমিতের এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ এলো। সুমিত অফিস থেকে ফিরেই ড্রয়িং রুমে সোফায় বসা পায়েলের সামনে একটা নেমন্তন্ন কার্ড ছুঁড়ে দিল। আগামী রবিবার সায়নের বিয়ে, সবাই যাচ্ছে। মা বাবাকে বললাম, ওনারা এই বয়সে অত দূর জার্নি করতে পারবেন না। তুমি রেডি থেকো, দুজনে একসাথে যাব। সুমিত বেশ চড়া গলায় বলল, যেন ও পায়েলের ওপর একটা মস্ত বড় দয়া করছে। পায়েল কার্ডটা হাত বাড়িয়ে নিলও না, জাস্ট একবার চোখ বুলিয়ে আবার নিজের হাতের সুতোর কাজটায় মন দিল। ও সুতির একটা ওড়নায় পাল বসানোর কাজ করছিল। শান্ত গলায় বলল, তুমি একাই যাও সুমিত, আমার রবিবার বিকেলে 3টে ব্লাউজের ডেলিভারি আছে। কাস্টমাররা সন্ধ্যায় নিতে আসবে বলেছে, আমি যেতে পারবো না। সুমিত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও হাঁ করে পায়েলের দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা একদিন ও কোথাও যাবে শুনলে নিজে যাওয়ার জন্য ছটফট করত, আজ সে সুমিতের সাথে যাওয়ার অফারটা এত সহজে নাকচ করে দিল। সুমিত একটু রেগে গিয়ে বলল, কি বললে? ব্লাউজের ডেলিভারি আছে বলে তুমি আমার বন্ধুর বিয়েতে যাবে না? তোমার ওই সামান্য কটা টাকার কাজের দাম আমার সম্মানের চেয়ে বেশি হয়ে গেল। পায়েল এবার সুতোর কাজটা কোলের ওপর রাখল। সুমিতের চোখের দিকে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল, সম্মান? তোমার বন্ধুদের সামনে তো আমার কোনো সম্মান নেই সুমিত। আমি গেলে তো তোমার স্ট্যাটাস কমে যায়। তোমার বন্ধুরা মডার্ন বউদের সাথে ইংরেজি আর হিন্দি মিশিয়ে গল্প করবে, আর আমি সেখানে গিয়ে এক কোণে ভূত হয়ে বসে থাকব। এই কথাই তো তুমি আমাকে এতদিন বলে এসেছো। আজ হঠাৎ আমাকে নিয়ে যাওয়ার জন্য এত জোর করছো কেন? ও আচ্ছা, সায়ন তো বিয়ে করছে ওরিয়েন্টাল ব্যাংকের ম্যানেজারকে, তাই তো? ওর বউ খুব স্মার্ট। তোমার বন্ধুরা সবাই বউ নিয়ে আসবে, আর তুমি একা গেলে লোকে ভাববে তোমার বউ বুঝি দেখতে ভালো নয়, বা তোমার কোনো সমস্যা আছে। নিজের ইগো বাঁচানোর জন্য আজ আমাকে দরকার পড়ছে, তাই তো? সুমিতের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। পায়েলের মুখে এই প্রথম ও নিজের ভেতরের কুৎসিত সত্যিটা এভাবে শুনল। ও রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে বলল, পায়েল, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো ইদানিং। টাকা 2 পয়সা দেখেছ বলে অহংকার হয়ে গেছে তোমার, তাই না? পায়েল একটা ম্লান হাসল, বলল, অহংকার নয় সুমিত, এটাকে আত্মসম্মান বলে। তুমি যাও, আমি মা বাবার রাতের খাবারটা রেডি করে দিই। রবিবার দিন সুমিত একাই সায়নের বিয়েতে গেল, কিন্তু পুরো পার্টিতে ও এক মুহূর্তের জন্য শান্তি পেল না। ওর বন্ধুরা যখন সপরিবারে এসে আড্ডা দিচ্ছিল, হাসাহাসি করছিল, সুমিত তখন এক কোণে দাঁড়িয়েছিল। কেউ যখনই জিজ্ঞেস করছিল, কী রে সুমিত, তোর ওয়াইফকে তো কোনো দিন আনিস না, আজকেও একা? সুমিতকে কোনো মতে মিথ্যে অজুহাত দিতে হচ্ছিল। ওর শরীরটা ভালো নেই, বা বাড়িতে মা বাবা একা তো, তাই আসতে পারল না। কিন্তু সুমিত মনে মনে জানতো, আজ পায়েল নিজের ইচ্ছায় আসেনি। রাত 1টা নাগাদ সুমিত যখন বাড়ি ফিরল, ওর মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ও ভেবেছিল পায়েল হয়তো জেগে থাকবে, ওর সাথে একটু ঝগড়া করবে, বা অন্তত জল এনে দেবে। কিন্তু ঘরে ঢুকে ও দেখল পায়েল নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
ওর ঘরের টেবিলে একটা নতুন স্মার্টফোন রাখা। সুমিত ফোনটার দিকে তাকালো। ও পায়েলকে একটা সাধারণ কিপ্যাড ফোন কিনে দিয়েছিল। এই দামি ফোনটা কোথা থেকে এলো? ও পায়েলকে ডাকলো, পায়েল, পায়েল, ওঠো। পায়েল চোখ মুছে ধরফর করে উঠে বসল। কি হয়েছে, জল লাগবে? সুমিত টেবিলের ফোনটা দেখিয়ে বলল, এই ফোনটা কার? কে কিনে দিয়েছে তোমাকে? পায়েল একটা হাই তুলে বলল, রমাদি কিনে দিয়েছে। মানে আমারই টাকা। রমাদি শিয়ালদহ গিয়ে পাইকারি বাজার থেকে আনিয়ে দিয়েছে। এখন অনেক দূর দূর থেকে কাস্টমাররা ডিজাইনের ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে, তাই একটা টাচ ফোন খুব দরকার ছিল। কেন, কিছু বলবে? সুমিত ফোনটার দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছিল পায়েলের জীবন থেকে ও আস্তে আস্তে একদম অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। পায়েলের ফোনের দরকার ছিল, ও সুমিতকে বলেনি। ও নিজের উপার্জনে সেটা কিনে নিয়েছে। পায়েলের জগৎটা এখন আর এই সুমিত নামের মানুষটার চারপাশ ঘিরে ঘুরপাক খাচ্ছে না। ও নিজের একটা আলাদা আকাশ তৈরি করে নিয়েছে, যেখানে সুমিতের কোনো প্রবেশাধিকার নেই। সুমিত বিছানায় শুয়ে পড়ল, কিন্তু সারা রাত ওর চোখে এক ফোঁটাও ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো ও পায়েলের ওপর যে অবহেলার দেয়ালটা তুলেছিল, আজ পায়েল নিজেই সেই দেয়ালটাকে আরও উঁচুতে তুলে দিয়েছে। কয়েকটা মাস যেন ঝড়ের গতিতে কেটে গেল। সুমিত আর পায়েলের ছাদটা এক হলেও তাদের পথ দুটো এখন পুরোপুরি আলাদা। সুমিত এখন আর পায়েলকে আগের মতো কথায় কথায় খোঁটা দেয় না, বরং ও কেমন যেন পায়েলের সামনে যেতেই একটু গুটিয়ে থাকে। অন্যদিকে পায়েল এখন আর শুধু পাড়ার রমাদির দোকানের কারিগর নয়, ও নিজের বাড়িতেই নিজস্ব একটা সেলাই মেশিন কিনে কাজ শুরু করেছে। শাশুড়ি মাও এখন ওকে কাজে সাহায্য করেন। পাল বসানো বা বোতাম সেলাইয়ের কাজগুলো উনি ভালোবেসেই করে দেন। সেদিন ছিল শনিবার। সুমিতের হাফ ডে ছিল অফিসে। বিকেল 4টে নাগাদ ও যখন বাড়ি ফিরল, দেখল বসার ঘরে 4-5 জন অল্প বয়সী মেয়ে বসে আছে। তাদের পরনে আধুনিক পোশাক, হাতে দামি ব্যাগ। তারা পায়েলের তৈরি করা একটা কুর্তি নিয়ে খুব উৎসাহের সাথে কথা বলছে। একটা মেয়ে বলছিল, বিশ্বাস করুন পায়েলদি, আপনার এই কুর্তির কালেকশনটা জাস্ট ফাটাফাটি। আমার কলেজের ফ্রেন্ডরা তো দেখেই ফিদা। আপনি কেন একটা ফেসবুক পেজ খুলছেন না? আজকাল তো সবাই ওখানেই অর্ডার নেয়। পায়েল একটা খাতা কলম নিয়ে হিসাব লিখছিল। ও হেসে বলল, ফেসবুক টেসবুক আমি অত ভালো বুঝি না বোন। এই তোমরা আসছো, পছন্দ করছো, এতেই আমি খুশি। সুমিত দরজার বাইরে জুতো খুলতে খুলতে সবটা শুনল। ও ঘরে ঢুকতেই মেয়েগুলো একটু চুপ করে গেল এবং পায়েলের থেকে বিল মিটিয়ে জামাগুলো নিয়ে বিদায় নিল। মেয়েরা চলে যেতেই সুমিত ব্যাগটা সোফায় রেখে পায়েলের সামনে গিয়ে বসল। ঘরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আছে। সুমিত লক্ষ্য করল পায়েলের পরনে একটা খুব সাধারণ কিন্তু চমৎকার ম্যাচিং করা শাড়ি, চুলটা সুন্দর করে খোঁপা করা। ওকে কেমন যেন একটা আলাদা মানুষ মনে হচ্ছে, যার মধ্যে একটা চাপা তেজ আছে। সুমিত বেশ কিছুক্ষণ পায়েলের দিকে তাকিয়ে থেকে শেষমেশ বলেই ফেলল, পায়েল, ইদানিং তুমি আমার সাথে কেন এভাবে চলছো বলো তো? আমি কি খুব বড় কোনো অপরাধ করেছি? পায়েল খাতাটা বন্ধ করে শান্ত চোখে সুমিতের দিকে তাকালো। বলল, কিভাবে চলছি সুমিত? তোমার খাওয়া, মা বাবার ওষুধ, কোনো কিছুতে কি খামতি পাচ্ছ? সুমিত একটু চটে গিয়ে বলল, আমি কি শুধু খাওয়া আর ওষুধের কথা বলছি?
তুমি আগের মতো আর আমার সাথে একটাও কথা বলো না। আমি অফিস থেকে ফিরলে আগে তুমি চা নিয়ে এসে বসতে, আজকে কি হলো না হলো জানতে চাইতে। এখন আমি বাড়ি ফিরলে তুমি নিজের খাতাপত্তর আর কাস্টমার নিয়ে ব্যস্ত থাকো। আজকাল তুমি আমাকে কোথাও নিয়ে যেতেও বলো না। সিনেমার টিকিট কাটলে বলো তোমার নাকি ডেলিভারির কাজ আছে। কেন করছো এমন? তুমি কি আমাকে অবহেলা করছো? পায়েল একটা দীর্ঘশ্বাস ফেলল। ও চেয়ারটা টেনে সুমিতের একটু মুখোমুখি হয়ে বসল। ও বলল, আজ তুমি আমাকে অবহেলার কথা বলছো সুমিত? যখন আমি তোমার সাথে একটু ঘুরতে যেতে চাইতাম, তোমার বন্ধুদের সাথে দেখা করতে চাইতাম, তখন তুমি কি করতে? প্রতিবার কোনো না কোনো অজুহাতে আমাকে বাড়িতে একা ফেলে রেখে চলে যেতে। কেন যেতে? কারণ তোমার বন্ধুদের মডার্ন বউদের পাশে আমাকে নিয়ে যেতে তোমার লজ্জা হতো। তোমার চোখে আমি ছিলাম আনস্মার্ট, ব্যাকডেটেড। সুমিত মুখ নিচু করে বলল, আমি তো ওভাবে বলিনি পায়েল, ওটা জাস্ট। ওভাবেই বলতে সুমিত। পায়েল মাঝপথেই ওর কথা থামিয়ে দিল। তুমি ভাবতে আমি ঘরের কোণে থাকি, কাঁদি, কিন্তু কিছু বুঝি না। আমি সব বুঝতাম। যখন তুমি আমাকে ফেলে একাই সেজেগুজে পার্টিতে যেতে, আমার বুকের ভেতরটা কেমন করতো তুমি কোনোদিন জানতেও চাওনি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজে রোজগার করতে শিখেছি। একা একা শিয়ালদহ বড় বাজার ঘুরে কাপড়ের পাইকারি বাজার চিনে নিয়েছি। আমার জগৎটা এখন আর শুধু তোমার ওই 4টে দেয়ালের অবহেলার ওপর টিকে নেই। সুমিত পায়েলের হাতটা ধরার জন্য একটু এগোলো। পায়েল, আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে কতটা কষ্ট দিচ্ছি। প্লিজ আগের মতো হয়ে যাও না। আমি এখন থেকে তোমাকে সব জায়গায় সাথে করে নিয়ে যাব, সত্যি বলছি। পায়েল আলতো করে নিজের হাতটা সরিয়ে নিল। ও উঠে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে বলল, আর জোর করো না সুমিত। যখন আমার তোমার হাতটার খুব দরকার ছিল তখন তুমি দাওনি। আজ আমি একাই হাঁটতে শিখে গেছি। এখন আমি স্বাবলম্বী। তাই তোমার ওপর আমার সেই অন্ধ নির্ভরশীলতাটা মরে গেছে। আমি তোমাকে ঘৃণা করি না, তোমার প্রতি আমার কোনো রাগও নেই। কিন্তু ওই যে বলে না, ভেঙে যাওয়া কাঁচ জোড়া লাগলেও দাগটা থেকে যায়। আমাদের সম্পর্কটাও ঠিক তেমনই হয়ে গেছে। সুমিত পাথরের মতো সোফায় বসে রইল। ও বুঝতে পারল ও পায়েলের ভেতরের সেই সহজ সরল মেয়েটাকে চিরতরে হারিয়ে ফেলেছে, যাকে চাইলেও আর কোনো দিন ফিরিয়ে আনা সম্ভব নয়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলমে সুপ্রিয়া ঘোষ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।